সাইদ শুভ বিচার বিভাগের ন্যায্যতার লড়াইয়ে এক সাহসী নাম। তিনি বিচার বিভাগে যোগদানের আগে থেকেই স্বাধীন, শক্তিশালী ও কার্যকর একটা বিচার বিভাগ প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ ছিলেন। পঞ্চগড়ে জমির মামলার নিষ্পত্তির জন্য সরেজমিনে যাচ্ছেন স্বয়ং বিচারক। তদন্ত করে দ্রুততম সময়ে নিষ্পত্তি করে দিচ্ছেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আবু সাইদ। ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার ও ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রীগণ যখন বিচার বিভাগকে ন্যাক্কারজনকভাবে উপর্যুপরি আক্রমণ করছিল, সাইদ শুভ তখন আইন পেশায় নিযুক্ত থেকেও বিচার বিভাগের ঢাল হিসেবে পত্রিকায় কলাম লিখেছেন। সাংবাদিকতা, আইনজীবী, গবেষক ও একজন আইনের শিক্ষক হিসেবেও তিনি সবসময় বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতার বিষয়ে সোচ্চার ছিলেন। তিনি বিভিন্ন সময় নিঃস্বার্থভাবে বিচার বিভাগের পক্ষে দাঁড়িয়েছিলেন। এভাবে চলতে চলতে তিনি যোগদান করলেন বিচার বিভাগে। রাজশাহীতে সহকারী জজ, বর্তমানে সিভিল জজ হিসেবে যোগদান করার পর সাহসিকতার সাথে অনেক রায় আদেশ দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো বাটোয়ারা মামলায় জাল দলিল দাখিল করায় তিনি প্রভাবশালী এক পুলিশ কর্মকর্তাকে 20,000 টাকা জরিমানা করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করায় এই ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায়। তার এক সহকর্মী বিজ্ঞ বিচারকের এজলাসে ক্ষমতাধর এক আইনজীবী হট্টগোল করে বিচারককে এজলাস থেকে নামতে বাধ্য করার পর এই ঘটনায় সাইদ শুভ তৎকালীন সকল সহকারী জজ ও সিনিয়র সহকারী জজদের ঐক্যবদ্ধ করে ওই আইনজীবীর শাস্তির দাবিতে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। এই ঘটনায় তৎকালীন স্থানীয় কর্তৃপক্ষ আপোষকামী ভূমিকায় অবতীর্ণ হলে তিনি সহ তার অন্যান্য সহকর্মীগণ যৌক্তিকভাবে স্থানীয় কর্তৃপক্ষের ওই ভূমিকাকে চ্যালেঞ্জ করেন। এরপর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট জাটিতে প্রশিক্ষণ করাকালীন তৎকালীন এক মহাপ্রভাবশালী মহাহিসাব নিরীক্ষক সহকারী জজদের তেলাপোকার সাথে তুলনা করা এবং বিচার বিভাগকে নিয়ে তাচ্ছিল্য করায় বিচারক সাইদ শুভ তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন। এই প্রতিবাদ করায় মহাহিসাব নিরীক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো তাকেই শোকজ করে তৎকালীন জাটি কর্তৃপক্ষ। এই ঘটনা বিচারকদের ফেসবুক গ্রুপে শেয়ার করা হলে সারা দেশের বিচারকগণ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তাকে সেই দাম্ভিক মহাহিসাব নিরীক্ষকের নিকট তৎকালীন জাতি কর্তৃপক্ষ ক্ষমা চাইতে বলেন, অথবা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এমন হুমকি দিলে তিনি স্পষ্ট ক্ষমা চাইতে অস্বীকার করেন। এরপরই তাকে শোকজ করা হয়। এভাবে তাকে অনেক হয়রানি করা হয়েছিল, তারপরেও তিনি দমে যাননি। নীতিতে তিনি অটল ছিলেন। এরপর তিনি ট্রেনিং শেষ করে আবার কর্মস্থলে যোগদান করলে অল্প দিনের মধ্যেই তাকে বদলি করে দেওয়া হয় নাটোরে। অথচ তখন তার 3 বছর পূর্ণই হয়নি। সে সময় সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এমন অনেকেই ছিলেন যাদের 4-5 বছর অতিক্রম হয়েছিল। এরপর তিনি নাটোরে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে একের পর এক সাহসী আদেশ দিতে থাকেন। খাস জমিতে পুকুর খনন করায় এক ইউনোর বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে অপরাধ আমলে নেন। সড়ক নির্মাণে অনিয়ম করায় ঠিকাদারের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে তদন্তের আদেশ দেন। নাটোর বগুড়া সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ ৭১-এর প্রচারের পর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ। অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন তিনি। অবৈধভাবে আত্রাই নদী থেকে বালু উত্তোলন করায় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালকের বিরুদ্ধে স্বপ্রণোদিতভাবে অপরাধ আমলে নিয়ে ওয়ারেন্ট দেন। নাটোরে এরকম অসংখ্য সাহসী আদেশ দিয়েছিলেন তিনি। সর্বশেষ গায়েবী মামলায় নিরীহ বিচারপ্রার্থীদের হয়রানি করায় তার আমলি আদালতের এখতিয়ারাধীন 2 থানার ওসিকে তলব করেন এবং এ সমস্ত গায়েবী মামলায় তিনি মেরিট বিবেচনায় জামিন দেন। এই ঘটনার রেশ ধরে তাকে লিগ্যাল এইড অফিসার হিসেবে পঞ্চগড়ে বদলি করা হয়। সেখানে গিয়েও তিনি দমে যাননি। লিগ্যাল এইডকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করেন। তিনি সরজমিনে গ্রামে-গঞ্জে গিয়ে অসংখ্য জমিজমার বিরোধ নিষ্পত্তি করেন। পঞ্চগড়ের বিচারপ্রার্থী মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। এরপর 5 আগস্ট পরবর্তী সময়ে তার বিচারিক কাজে মুগ্ধ হয়ে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তাকে সুপ্রিম কোর্টে নিয়ে যান। সেখানে তিনি গুরুত্বপূর্ণ কিছু অ্যাসাইনমেন্ট পান। তিনি সুপ্রিম কোর্টে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি থাইল্যান্ডের একটি আন্তর্জাতিক সম্মেলনে বিচারক সাইদ শুভর লিগ্যাল এইডের কাজের প্রশংসা করে বক্তৃতা করেন। তিনি সুপ্রিম কোর্ট হেল্পলাইনের দায়িত্ব থাকা অবস্থায় শত শত বিচারপ্রার্থীকে আইনি সেবা প্রদান করেন। পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার জন্য তিনি অব্যাহত প্রচেষ্টা চালিয়েছেন।
এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিক কলাম লিখেছেন। তিনি সুপ্রিম কোর্টে কর্মরত থাকাকালীন সময়ে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আইন ও সংবিধানের প্রশ্নে আপোষহীন থাকায় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের বিচার বিভাগের উপর হস্তক্ষেপমূলক একটা বক্তব্যের একাডেমিক সমালোচনা করে বিচারকদের প্রাইভেট গ্রুপে একটা পোস্ট করেন। এরপর তার উপর নেমে আসে হয়রানির আরেক দফা খড়গ। প্রথমে তাকে সেই পোস্ট ডিলিট করতে বলা হয়, কিন্তু তিনি তার নীতিতে অটল থাকেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন তিনি যা লিখেছেন তিনি তা বিশ্বাস করেই লিখেছেন, এটা তিনি ডিলিট করতে পারবেন না। এরপর সিদ্ধান্ত হয় তাকে অন্যত্র পোস্টিং দেওয়ার। তাতেও তিনি দমে যাননি। তাকে অপশন দেওয়া হয় তিনি কোথায় যেতে চান। সেখানে উপস্থিত এক বিজ্ঞ বিচারক সূত্রে জানা যায় পরপর 3 বার বলেছিলেন তার কোনো চয়েস নেই। এরপর সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত এসেছিল তিনি যেখানে যেতে চান তাকে সেখানেই দেওয়া হবে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সূত্রে জানা যায় মন্ত্রণালয় থেকেও যখন তাকে বলা হয় তিনি কোথায় যেতে চান, তিনি বলেছিলেন তার কোনো চয়েস নেই। আপোষহীন মনোভাব নিয়ে লিগ্যাল এইড অফিসার হিসেবে চাঁপাইনবাবগঞ্জে চলে আসলেন। তাকে এভাবে বদলি করায় বিচার বিভাগের অভ্যন্তরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। হাজারের বেশি বিচারক এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ঘটনা জানাজানি হলে দেশ বিদেশের অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন। সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে পুনরায় ঢাকায় পুনর্বহালের প্রস্তাব দিলে তিনি সেটাও বিনয়ের সাথে ফিরিয়ে দেন। কাজ শুরু করে দেন লিগ্যাল এইড অফিসে। এখানেও তিনি একটুও হতাশ হননি, বরং যোগদান করেই চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এখানেও তিনি গ্রামেগঞ্জে ছুটে যাচ্ছেন, সরেজমিনে জমি মাপযোগ করে শত শত বিরোধ নিষ্পত্তি করে দিচ্ছেন। ভূমি বিরোধ নিষ্পত্তিতে এক আস্থার নাম হয়ে উঠেছে জেলা লিগ্যাল এইড অফিস চাঁপাইনবাবগঞ্জ। সাইদ শুভর মতো একজন সৎ, সাহসী, বিচক্ষণ ও প্রজ্ঞাবান বিচারক একই সাথে একজন দক্ষ সংগঠকও। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মতো গুরুত্বপূর্ণ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের আরেকটা গুরুত্বপূর্ণ সংগঠন রুয়ালফের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও আরও অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনেও তিনি জড়িত ছিলেন। সেখানেও তিনি ন্যায্যতার প্রশ্নে অনেক লড়াই করেছেন। এভাবেই এই অল্প বয়সেই সাইদ শুভ যেন নিজেই এক প্রতিষ্ঠান হয়ে গেছেন। এমন একজন সৎ, যোগ্য ও দক্ষ বিচারক শুধু বিচার বিভাগের সম্পদ নয়, তিনি মূলত গোটা দেশের সম্পদ। বিচারক আবু সাইদ শুভকে জিজ্ঞেস করেছিলাম এত দীর্ঘ ও কঠিন লড়াইয়ের অনুপ্রেরণা তিনি কোথায় পান। জবাবে তিনি বলেছিলেন যারা মহাসত্যের পথে চলমান, অবারিত তাদের সাহস, তাদের হৃদয় বিশ্বাস ও ভালোবাসায় পরিপূর্ণ, অবিরাম ছুটে চলায় তাদের ধর্ম। নিজের বিরুদ্ধে লড়াইয়েও তারা সিদ্ধহস্ত। জগতের সব থেকে কঠিন সে লড়াই। ক্ষুধা ও মৃত্যু ভয়ও তাদের কাছে তুচ্ছ। রিজিকের জন্য তো তারা কেবলমাত্র মহাবিশ্বের প্রতিপালকের মুখাপেক্ষী। মৃত্যু তো তাদের চিরবিশ্রাম আর চিরমুক্তির সহজ পথ মাত্র। এই শক্তির উৎস তাদের অস্তিত্বে অদৃশ্য মহাশক্তির উপস্থিতি। তারা এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ মহাবিশ্বের শান্তি, প্রগতি ও কল্যাণের বার্তাবাহী। তাদের অধ্যত মস্তক কেবলই ন্যায়ের পদতলে অবনত। কঠিন এক যুদ্ধে তারা লিপ্ত। এই যুদ্ধে দৃঢ় বিশ্বাস তাদের অস্ত্র আর আকাশ তাদের ঢাল।